প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, শ্রদ্ধা এবং ভালোবাসা। আজকে হঠাৎ করে অল্প সময়ের নোটিশে আপনাদেরকে আমি এখানে আহ্বান করেছি এবং আপনারা এখানে এসেছেন, বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছেন। এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদেরকে এখানে আজকে হঠাৎ করে জরুরি ভিত্তিতে ডাকার উদ্দেশ্য হলো, আমরা গতকাল আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং কিছু উপদেষ্টা মণ্ডলীর সদস্যের সঙ্গে বৈঠক করেছি, আমাদের সঙ্গে মত বিনিময় হয়েছে। সেসব ব্যাপারে আমাদের পার্টির মহাসচিব জনাব মুজিবুল হক চুন্নু আপনাদেরকে গতকাল ব্রিফ করেছেন। আমি একটু জরুরি কাজে চলে যাওয়াতে সম্পূর্ণভাবে ওখানে থাকতে পারিনি, ব্রিফ করতে পারিনি। তো আমার ধারণা হয়েছে যে কিছু কথা হয়তো আরও বেশি করে বললে ভালো হতো আমাদের তরফ থেকে। সেই কারণেই আজকে আমি আপনাদের এখানে ডেকে এনেছি, বিস্তারিতভাবে কিছু আলাপ করব। আর তার সঙ্গে আরেকটা বিষয় আমি বেশ কিছু থেকে লক্ষ্য করছি যে কতগুলো বিষয়ে আমাদেরকে দোষারোপ করা হচ্ছে এক ঢালাওভাবে, যেগুলোর জন্য আমরা দায়ী নই। আমরা কোনোভাবেই জনগণের পক্ষের বাইরে কোথাও কোনো সময় ছিলাম না, জনগণের সঙ্গে ছিলাম, জনগণের পক্ষে ছিলাম, জনগণের সঙ্গে আছি, জনগণের পক্ষে আছি, থাকবো ভবিষ্যতে। এবং এইসব বিষয়ে যেগুলো কথা অবতারণা করা হয় আপনারা অনেকে জানেন সাংবাদিক হিসেবে, সেগুলো বিষয়ে আমি আমার বক্তব্য তুলে ধরতে চাই। এখন একটা সময় এসছে, আমি মনে করি জাতীয় পার্টির রাজনীতি নিয়ে আমরা সামনে এগিয়ে যাব, দেশের জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করব। আমরা একটা সেই অবস্থা থেকে এখন আমরা এসেছি। আমাদের প্রতি ভুল বুঝাবুঝি যদি কারো থাকে, আমরা চাই না এগুলো আপনাদের মধ্যে থাকুক বা জনগণের মধ্যে আমাদের সম্পর্কে যেটা সত্য নয় এরকম কোনো ধারণা থাকুক। সর্বপ্রথম কথা হলো, কালকে আমরা যখন আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে ওখানে গেছি, ওনারা আমাদেরকে অত্যন্ত উষ্ণ অভ্যর্থনা করেছেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়েছি আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। পরবর্তীতে আমাদের পার্টির তরফ থেকে আমরা ওনাদেরকে অভিনন্দন জানিয়েছি এই দায়িত্বভার গ্রহণ করার জন্য। ব্যক্তিগত পর্যায়ে অনেককে হয়তো আমরা করেছিলাম, কিন্তু দলীয়গতভাবে আমরা ওনাকে প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে সকল উপদেষ্টা মণ্ডলীর কাছে আমাদের অভিনন্দন বার্তা পৌঁছেছে। এবং এটাও এর সঙ্গে জানিয়েছি এ পর্যন্ত এই স্বল্প সময়ে তারা যে পদক্ষেপগুলি নিয়েছেন এবং যেভাবে অগ্রসর হচ্ছেন, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে আমরা সেই কাজগুলিতে সন্তুষ্ট, আমরা সন্তোষ প্রকাশ করছি যে ওনারা ভালো কাজ করছেন। একই সঙ্গে মাননীয় প্রধান উপদেষ্টা যে জাতির উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছিলেন কিছুদিন আগে রেডিও টেলিভিশনের মাধ্যমে, সেই বক্তব্যের বিষয়ে আমাদের মতামত বলেছি যে এটাকে আমরা অত্যন্ত ইতিবাচকভাবে দেখেছি। উনি খুব অল্প কথায় প্রাঞ্জল ভাষায় সুন্দরভাবে ওনার বর্তমান প্রেক্ষাপট, কী প্রেক্ষাপটে উনি ক্ষমতা এসছেন, ক্ষমতা গ্রহণ করতে হয়েছে, এখন ওনার সামনে জনগণের চ্যালেঞ্জ কী, জনগণের প্রত্যাশা কী, কী কী সমস্যা উনি ফেস করছেন, কিভাবে সমাধান করছেন, সামনে কিভাবে অগ্রসর হবেন এবং শেষ পর্যন্ত কিভাবে উনি ক্ষমতা ছেড়ে চলে যাবেন, এটার সম্পর্কে উনি মোটামুটি একটা রূপরেখা দিয়েছেন। তবে উনি কোনো সুনির্দিষ্টভাবে কোনো কিছু একেবারে সেইভাবে বলেননি, রূপরেখা একটা দিয়েছেন। এবং এখন উনি আমাদের দেখেছিলেন, উনি যেটা আমাদেরকে বলেছেন সেটা হলো, এখন যেটা দাঁড়িয়েছে জনগণের প্রত্যাশা অনুযায়ী ওনার একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, অন্তর্ভুক্তিমূলক গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করার ওনাদের দায়িত্ব, জনগণের প্রত্যাশা। একই সঙ্গে জনগণের প্রত্যাশা হলো শুধু নির্বাচন সুষ্ঠু হলে হবে না, পরবর্তীতে যে সরকার ক্ষমতায় আসবেন তারা যেন নির্বাচিত হয়ে সত্যিকার অর্থে গণতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করেন, জনগণের কাছে জবাবদিহিতা থাকেন, জনগণের ইচ্ছা অনিচ্ছাকে তারা মূল্য দেন এবং পরবর্তীতে আবার ইলেকশন ব্যবস্থাতে কোনো রকম হস্তক্ষেপ করে নিজেদের দলীয় বা গোষ্ঠীর স্বার্থের দিকে না যান, এটা নিশ্চিত করতে হবে। এবং এই বিষয়ে উনি আমাদের ইলেকশনের মতামত এবং ইলেকশনের রোডম্যাপ আমরা কখন কিভাবে চাই এটা বিষয় জানতে চেয়েছেন। আমি আমাদের তরফ থেকে যেটা বলার সেটা হলো,
আমাদের দেশের স্বাধীনতার পর থেকে দীর্ঘ বিভিন্ন সময় আমরা আন্দোলন করেছি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য। সেই নির্বাচনগুলি অনেক সময় আমরা সংগ্রামের মাধ্যমে পেয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত এই নির্বাচনগুলি হওয়ার পরে নির্বাচিত সরকার বিপুল জনগণের ভোট এবং জনগণের জনমত তাদের পক্ষে থাকা সত্ত্বেও পরবর্তীতে জনগণের প্রত্যাশা অনুযায়ী সত্যিকার অর্থে যেটাকে আমরা বলি গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ পরিচালনা করেননি। এবং সেটার কারণ হলো আমাদের নির্বাচন, আমাদের সংবিধান, আমাদের শাসন পদ্ধতিতে নানান ধরনের ত্রুটি আছে, যেটা আমরা লক্ষ্য করেছি, যার কারণে এক ব্যক্তির হাতে, প্রধানমন্ত্রীর হাতে সমস্ত ক্ষমতাকে কেন্দ্রীভূত করা হয়েছে। এবং প্রধানমন্ত্রীর শুধু রাষ্ট্রীয় স্তম্ভের মধ্যে নির্বাহী বিভাগ নন, তার অধীনে আমাদের সংসদ 100% এই দুটো তার অধীনে, এবং বিচার বিভাগ প্রায় বলা যায় শতকরা 95 থেকে 99% নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। এবং দলীয়করণের মাধ্যমে উনি সংবিধানের বর্তমান পরিস্থিতিতে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে নিজেদের দলীয় লোক সেখানে দিয়ে সেগুলোকে সম্পূর্ণভাবে একটা দলীয় অঙ্গ সংগঠনের মতো ব্যবহার করতে পারেন। জনগণের কোনোখানে আশ্রয় নেওয়ার জায়গা থাকে না। সেই কারণেই জনগণ এটা চেয়েছে, আমরা এর সঙ্গে একমত। আমরাও মনে করি নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু করতে হবে, সঙ্গে সঙ্গে পরবর্তী শাসনতন্ত্র ব্যবস্থাও সুষ্ঠু করতে হবে। এখানে আমি একটু বিস্তারিতভাবে আরেকটা কথা বলতে চাই। উদাহরণ হিসাবে দুটো নির্বাচনের কথা আমরা বলবো আমি, যে নির্বাচনগুলি পরপর হয়েছে এবং যেগুলিতে বিপুলভাবে জনসমর্থন পেয়ে লাভ করেছিল দুটি রাজনৈতিক দল, দুটি প্রতিপক্ষ, একটার পর একটা। অষ্টম সংসদ 2001 সালে হয়েছে, গঠন হয়েছে। সেই নির্বাচনে তার 4 দলীয় জোট বিএনপির নেতৃত্বাধীন অ্যাবসলিউট মেজরিটি, 2/3 মেজরিটি তারা লাভ করতে সক্ষম হয়েছিল। জনগণের মোটামুটি গ্রহণযোগ্য, এটা ফেয়ার নির্বাচন, এই ব্যাপারে দেশে বিদেশে এটা গ্রহণযোগ্য ছিল। কিন্তু তার পরবর্তীতে সেই সরকারের আমলে যেটা আমরা লক্ষ্য করেছি, যে এর আগের সরকার আওয়ামী লীগ ছেড়ে যাওয়ার সময় শেষ বছরটি 2000 সালে তারা ছিল দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন। পরবর্তীতে 2001 সালে যে সরকার আসলো, 2000 পরবর্তী যে রিপোর্ট পেশ করা হলো 2001-এর রিপোর্ট 2002-এ, 1, 2, 3, 4 বছর পরবর্তী দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হলো। এবং এইটাও আমরা তখন লক্ষ্য করলাম যে র্যাব গঠিত করা হয়েছিল এবং র্যাবের মাধ্যমে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তখন শুরু করা হয়েছিল। থার্ড হলো দলীয়করণ। তৎকালীন সময়ে দলীয়করণ শুরু করা হয়েছিল বিভিন্ন অফিস আদালত, ব্যবসা বাণিজ্যে, এবং দলীয়করণের এসবের কারণে জনগণ বীতশ্রদ্ধ হয়েছিল এবং জনগণ তাদের দিকে মুখ ফিরিয়ে নিয়েছিল। সেই সময় সবচেয়ে বড় সমস্যা হলো দলীয়করণের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় নিজেদের মানুষকে ঢুকিয়ে বিভিন্নভাবে সেখানেও তাদের দলীয় প্রভাবে নিজের দিকে আনার একটা প্রচেষ্টা লক্ষ্য করা গেল। তার বিরুদ্ধে আন্দোলন হলো এবং পরবর্তীতে 11 সরকার হলো এবং তারপরে পরবর্তীতে আবার একটি নির্বাচন হলো 2008 সালে তত্ত্বাবধায়ক। সেই নির্বাচনটিতেও বিপুলভাবে জনগণ সমর্থন দিয়েছিল। তৎকালীন আমরা মহাজোটে ছিলাম, তখন আওয়ামী লীগকে সরাসরি 2/3 মেজরিটির বেশি জনগণ দিয়েছিল একটি ফেয়ার ভোটে, এবং সেখানে কিন্তু বিএনপির অবস্থান অনেক নিচে নেমে গেছিল। ফেয়ার ভোটে 30টি আসন, আমাদের ছিল বোধহয় 27টি আসন। আমরা তখন আওয়ামী লীগ 2/3 মেজরিটি পেয়েছিল কারো সমর্থন ছাড়াই। কিন্তু পরবর্তীতে আমরা যেটা লক্ষ্য করলাম, যে এজেন্ডাতে আমরা মহাজোট গঠন করেছিলাম, এটা আপনারা অনেকে জানেন না। মহাজোট গঠনের সময় আমাদের কথা ছিল দলীয়করণ বন্ধ করতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করতে হবে এবং পরবর্তীতে ইলেকশন ম্যানিপুলেশন বন্ধ করতে হবে। কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ সরকার সেটি করেননি। একই পদ্ধতিতে তারা সংবিধান সংশোধন করেছেন এবং পরবর্তীতে সেই সংবিধানের অধীনে নির্বাচন করার চেষ্টা করেছেন এবং করে গেছেন। পরবর্তীতে এটা টিকেনি, সেটা পরবর্তী আমি পরে আসছি। ফলে এটা আমরা দেখতে পেলাম যে জনগণের বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পরে নির্বাচিত সরকার গণতান্ত্রিকভাবে পরিচালিত হচ্ছে না। নির্বাচিত সরকার পরবর্তী নির্বাচনকে নিজের কুক্ষিগত করার চেষ্টা করছে, জনগণের মন জয় না করে তারা প্রতিষ্ঠানকে দখল করে তারা ক্ষমতা যেতে চাচ্ছে। এটি আমাদের দুটি বৃহৎ রাজনৈতিক শক্তিরই একই ধরনের ইতিহাস, এর আগের ইতিহাসও একই ব্যাপার যদি বলা যায়। সেই কারণে আমরা ওনাদেরকে বলেছি যে এবার আমরা দেখতে চাই যে আপনারা
দায়িত্ব নিয়েছেন। মানুষের প্রত্যাশা হলো আপনারা একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের ব্যবস্থা করবেন, তার পরবর্তীতে আমাদের শাসন পদ্ধতি বা সংবিধানকে পরিবর্তন করে এমন একটি জিনিস দিয়ে যাবেন যেটাতে জনগণ পরবর্তীকালে আর এটার জন্য আন্দোলন করতে না হয় যে আমাদের আবার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দরকার, আমাদের আবার গণতান্ত্রিক শাসন দরকার। এটা আপনারা পারবেন বলে আমরা বিশ্বাস করি। আপনাদের সেই উপযুক্ততা আছে বা আপনাদের সেই দেশপ্রেম আছে, আপনাদের সেই ধরনের ভাবমূর্তি আছে বিশ্বব্যাপী। তো সেই বিষয়ে আমাদের সাজেশনগুলো আমরা তখন তাদেরকে তুলে ধরেছি যে নির্বাচন অবাধ সুষ্ঠু করার জন্য নির্বাচন কমিশন করতে হবে এমনভাবে যে নির্বাচন কমিশন সকল দলের মতামতের ভিত্তিতে হবে, পৃথিবীর সমস্ত দেশে যেভাবে হয় তার জন্য একটা কাঠামো তৈরি করতে হবে, পার্মানেন্ট কাঠামো। আইনগতভাবে সেগুলো ব্যবস্থা করতে হবে, আইনগত পরিবর্তন করতে হবে, সেগুলো ডিটেল পরবর্তীকালে আমরা আলাপ করে দিতে পারি বা আমরা যদি চান আপনারা পরবর্তীকালে দিতে পারি, বা যারা এক্সপার্ট আছেন ওরা তৈরি করতে পারেন। আমাদের কথা নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ ব্যক্তিদের দ্বারা গঠিত হতে হবে এবং তারা যাতে নির্বাচন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত প্রশাসন, পুলিশ ইত্যাদি যাতে কোনো দলীয়করণের প্রভাবে প্রভাবিত না হয় তার জন্য তাদেরকে আগের থেকেই সেইভাবে বাছাই করতে হবে এবং সেইভাবে রিসাফল করতে হবে, যেখানে যেখানে নিউট্রাল করতে হবে সব জায়গাকে। এবং এটার করার পরে যদি একটা পদ্ধতি, এটা যদি এখনকার পদ্ধতি আমরা মেনে চলি তাহলে এটা একটা পদ্ধতি। আর দ্বিতীয় পদ্ধতিটা আমরা বলেছি, সেটা যেহেতু নতুনভাবে সবকিছু করার চিন্তা করা হচ্ছে, আমরা একটা আধুনিক নির্বাচন পদ্ধতির কথা দীর্ঘদিন থেকে বলে আসছি, জাতীয় পার্টির নির্বাচন ম্যানিফেস্টোতেও ছিল এবং আমরা এটা নিয়ে সংসদে কথা বলেছি। এটা নিয়ে আমরা ইলেকশন কমিশনে ওরা চেয়েছিল, আমরা তাকে অফিসিয়ালি প্রস্তাব পাঠিয়েছি। সেটা হলো আনুপাতিক হারে প্রতিনিধিত্ব নির্বাচন, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অফ ভোটিং সিস্টেম। এটা আপনারা পৃথিবীর বিভিন্ন দেশে এখন এই সিস্টেমে চলে যাচ্ছে। আমাদের মতো সিস্টেম আজকাল বলে হাতে গোনা 2-4টা দেশ ছাড়া আর কোথাও এই ধরনের সিস্টেম ফলো করা হয় না। এটা মোস্ট মডার্ন সিস্টেম। আমাদের দেশেও যেটা মহিলাদের জন্য রিজার্ভ সিট, যেটা সংরক্ষিত সিটের কিন্তু ওই PRVS সিস্টেমই হয়, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ভোটিং সিস্টেমের একটা পদ্ধতি। এটা 5-7 ধরনের পদ্ধতি আছে, আমাদের একটা পদ্ধতি গ্রহণ করতে হবে, সেটা আবার আলাপ আলোচনা হতে পারে যদি ওনারা মনে করেন যে নির্বাচন পদ্ধতির একটা সংস্কার করবেন। এটা অনেক ধরনের ভালো দিক আছে। আর একটা বলেছি পরবর্তীতে, যেটা আমি বলিনি এখন আপনাদেরকে বলছি, আমরা মনে করি যে নির্বাচন ব্যবস্থা একবার ঠিকঠাক হওয়ার পরে ওনারা যদি প্রথমে লোকাল গভর্নমেন্ট নির্বাচনগুলি দেন তাহলে নির্বাচন পদ্ধতি সঠিক আছে কিনা একটা জাতীয় নির্বাচনের আগে পরীক্ষা করা যাবে। যদি লোকাল গভর্নমেন্ট নির্বাচনগুলি, সিটি কর্পোরেশন নির্বাচন, উপজেলা নির্বাচন, যেগুলো পরবর্তীতে তারপরে যদি ন্যাশনাল নির্বাচন দেন তাহলে মোটামুটি রাজনৈতিক দলগুলি বুঝতে পারবে যে নির্বাচন পদ্ধতি কতটুকু সঠিক হয়েছে, বা না হলে সেটা কারেকশন করার একটা সুযোগ থাকবে। নির্বাচন ব্যবস্থা আর আইন কিছু চেঞ্জ করতে হবে। নির্বাচনী আইনের যে কতগুলো ব্যাপার আছে, যে সরকারি কর্মকর্তারা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের আওতাধীন থাকবে ওই নির্বাচনকালীন সময়। পৃথিবীর সব দেশে, আমাদের দেশের সংবিধানও আছে, আইনে কিছুটা ব্যত্যয় করা হচ্ছে, এই আইনগুলোকে সংশোধন করতে হবে। এটার পরে আসলো আমাদের সংবিধান সংশোধন। সংবিধান সংশোধনে আমরা যেটা বলছি, যেহেতু এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা চালু করা হয়েছে, যার ফলশ্রুতিতে আজকে আমরা ফেসিবাদ অথবা নায়কতন্ত্রবাদ অথবা একদলীয় শাসন দেখছি, বিভিন্ন সময় স্বৈর শাসন দেখছি। এটার থেকে সেই জন্য প্রাইম মিনিস্টারকে আমরা মনে করি উনি যখন প্রাইম মিনিস্টার হবেন তখন উনি একই সঙ্গে দলীয় প্রধান হতে পারবেন না, কারণ দল আর সরকার এক হয়ে যাচ্ছে এবং দলীয়ভাবে সরকার পরিচালিত করছে। এক সময় এসে আওয়ামী লীগ আমলে রাষ্ট্র পর্যন্ত একসঙ্গে হয়ে গেছে। দল, সরকার এবং রাষ্ট্র একসঙ্গে হওয়ার পরে এটার মধ্যে আর কোনো রকম কোনো জবাবদিহিতার স্কোপ থাকে না এবং সমস্ত রাষ্ট্রকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করা সম্ভব হয়। কাজে আমরা চাচ্ছি যে ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন উনি আর দলীয় প্রধান থাকতে পারবেন না। এটা আমাদের একটা প্রস্তাব। আরেকটা বলেছি যে এক ব্যক্তি আমাদের ইতিহাসে দেখা গেছে বিভিন্ন দেশে, আমাদের দেশেও একজন যদি বেশি দিন ক্ষমতায় থাকে অনেক সময় তাদের মধ্যে এক নায়কতন্ত্র কায়েম করার, সমস্ত ক্ষমতা কুক্ষিভূত করার, একদলীয় শাসন ব্যবস্থা চালু করার, বিভিন্নভাবে স্বৈর শাসন চালু করার, ফ্যাসিজম চালু করার সুযোগ হয়, যার জন্য পৃথিবীর অনেক দেশেই এটাকে ভাগ করে দেওয়া হয়। যেমন দুইবারের বেশি আমেরিকায় অ্যালাউ করা হয় না, কানাডায় অ্যালাউ করা হয় না, পৃথিবীর অনেক ইউরোপিয়ান কান্ট্রিতে অ্যালাউ করা হয় না। আমরা বলেছি 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। এটা একটা আমরা ব্যারিয়ার দিয়েছি যে প্রেসিডেন্টের একেবারে আমরা তার ক্ষমতা একেবারে শূন্য করে রেখেছি। আমরা মনে করি প্রেসিডেন্ট নির্বাচনটা সকল দলের কনসেন্টে হওয়া উচিত, যার জন্য সংসদে 3/4 মেজরিটি যদি হয়
যেটাতে সকল দলকে কোনো না কোনোভাবে ভোট দিতে হয়, সেই রকম একটি ব্যক্তিকে ওইভাবে যদি প্রেসিডেন্ট নির্বাচন করা যায়, তাহলে তাকে শর্ট করে 3/4 তাকে যদি অপসারণের সময় এরকম কিছু ব্যারিয়ার থাকে, তাহলে যে কোনো সরকার প্রধান তাকে নিয়ে যখন তখন বসিয়ে যখন তখন সরিয়ে দিতে পারবেন না। আপনাদের হয়তো অনেকে স্মরণ নেই, 2001 সালের এটা 8ম সংসদে ডক্টর বদরুদ্দোজা চৌধুরী প্রেসিডেন্ট ছিলেন, ওনাকে তৎকালীন সরকার প্রেসিডেন্ট থেকে সরিয়ে দিয়েছিলেন এবং ওখানে নতুন একজন প্রেসিডেন্ট দেওয়া হয়েছিল, শুধু দলীয় প্রধান তাকে পছন্দ করেনি। এই জন্য তো আমরা চাই যে আর একটা কথা, প্রেসিডেন্টকে শক্তিশালী করতে হবে। সেই জন্য প্রেসিডেন্টের যে এখন বর্তমান আছে সমস্ত ব্যাপারে প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হবে, এটি আমরা বাতিল চেয়েছি। প্রেসিডেন্টকে কোনো ব্যাপারে প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হবে না। প্রেসিডেন্ট যেটা কাজ করার উনি সেটা নিজে কাজ করবেন। তবে তবে যে কোনো কাজে, যেমন সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ, যেমন ইলেকশন কমিশন, যেমন দুর্নীতি দমন কমিশন ইত্যাদি যেসব প্রেসিডেন্ট দেন, এমনকি হাইকোর্টের জাজেস, সেখানে কিন্তু আলাদা কমিটি করে দিতে হবে। তাদের মাধ্যমে যেটা আসবে সেটা প্রেসিডেন্ট করবেন, কোনো সরকার প্রধান এখানে হস্তক্ষেপ করতে পারবেন না। সেই বডিগুলোকে তৈরি করতে হবে। অনেক দেশে অনেক সিস্টেম আছে, কোনটা আমাদের জন্য সুটেবল হয় দেখতে হবে। সেখানে সকল দলের রিপ্রেজেন্টেশন থাকতে হবে, সেরকম এক্সপার্টদের রিপ্রেজেন্টেশন থাকতে হবে। আমরা এই জন্য মনে করি প্রেসিডেন্টের হাতে ক্ষমতা আসবে, প্রধানমন্ত্রীর জায়গায় থাকবে, এখানে একটা ক্ষমতার ভারসাম্য রক্ষা করার একটা সুযোগ সৃষ্টি হবে। তো আমাদের এইটাই ছিল আমাদের ধারণা, যে পরবর্তীকালে যেটা হাইকোর্টের বিষয়ে, আমাদের হাইকোর্ট এবং লোয়ার কোর্ট এখন সম্পূর্ণভাবে সরকার প্রধানের অধীনস্থ প্রেসিডেন্টের মাধ্যমে। আমরা বলেছি যে এটা এখন থেকে করা যাবে না, এখানে প্রেসিডেন্টের কোনো বিষয় নয়। আমাদের এখানে 109 আর 116 আছে সংবিধানে। আমি মনে করি 116টা 109 কন্ট্রাডিক্টরি, 116টাকে বাতিল করা উচিত। এটাকে বাতিল করা উচিত। প্রেসিডেন্টের এখানে হস্তক্ষেপ করার কিছু নেই, এগুলো ক্ষমতা চিফ জাস্টিসের কাছে নেওয়া উচিত, লোয়ার কোর্ট। আর হায়ার কোর্টের ব্যাপারেও যেটা আমি মনে করি, যেটা তাদের অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারগুলো প্রেসিডেন্ট দিবেন, কিন্তু একটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বা কোনোখান থেকে পাশ করে নিতে হবে যে লোকটি সেই জাজ হওয়ার উপযুক্ত কিনা, এবং তাদেরকে প্রপার কোয়ালিফিকেশন ফিক্স করে দিতে হবে। ইলেকশন কমিশনের ব্যাপারেও একটা কথা বলে দিই, ইলেকশন কমিশনের কমিশনার যারা হবেন তাদের একটা মিনিমাম কোয়ালিটি থাকতে হবে, লেখাপড়া এবং তাদের আদারওয়াইজ সোশ্যাল গ্রহণযোগ্যতার একটা মিনিমাম ক্রাইটেরিয়া, এগুলোর জন্য আমরা সাজেস্ট করেছি এগুলো একটা আইন করে এটা করা উচিত। আর এখানে তাহলে হলো সংবিধান সংশোধনের মধ্যে আরও ডিটেলভাবে বলতে গেলে আমরা ওনাদেরকে বলেছি যে ভবিষ্যতে যদি আমরা একটা নিজেরা দেখে আমাদের সাজেশনগুলো ইন রাইটিং তাদেরকে আমরা জানাবো। এটা হলো আমাদের সংবিধানের জন্য আর আরেকটা কথা আমাদেরকে অনেকে প্রশ্ন করেছিলেন এবং অনেকে এখনো চিন্তা করছেন যে সংবিধান কি নতুন করে লিখতে হবে নাকি সংবিধান সংশোধন করা সম্ভব। আমার জানা মতে পঞ্চদশ সংশোধনী করে আমরা যেটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করা হয়েছিল, এটা করা হয়েছিল 2008-এর নির্বাচনের পরে। পঞ্চদশ সংশোধনীতে সেখানে তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ আরো অনেক জিনিসকে ওখানে ইনক্লুড করা হয়েছে। সেখানে সংবিধানের 1/3 মতো অবস্থাকে কোনো সময় চেঞ্জ করা যাবে না, এটা ব্যবস্থা করা হয়েছে। কাজেই সংবিধানের সেই পঞ্চদশ সংশোধনী বহাল রেখে আপনি কোনো সংশোধন করতে পারবেন না। পঞ্চদশ সংশোধনীকে বাতিল করে তাহলে এত সংবিধানের সংশোধন দরকার, না হলে নতুন সংবিধান রচনা করতে হবে। সেখানে যথেষ্ট গ্রাউন্ড আছে আমরা জানি, এবং এটাকে আমি জানি না কেউ মামলা করেছেন কিনা। মামলা করলে পঞ্চদশ সংশোধনী অবৈধ হওয়ার সম্ভাবনা আছে। আমি নিজে বিভিন্নভাবে স্টাডি করে যেটা দেখেছি ওটা ওনাদেরকে জানিয়েছেন, যে এটা হলো যে পঞ্চদশ সংবিধানের কিছু অংশ চেঞ্জ করা যাবে না, এটা কোনোখানে গ্রহণযোগ্য হতে পারে না। এক সংসদ আরেক সংসদের রাইটকে কোনো সময় কাট করতে পারে না। আর 2 নম্বর হলো সবচেয়ে বড় কথা, যে প্রসিডিয়ার, এটাকে একটা গণভোট করার কথা ছিল, সেই গণভোটের ব্যবস্থা করা হয়নি, যার জন্য এটাকে ডিফেক্টিভ। তার আগে নিয়ম ছিল যে সংবিধান সংশোধন করতে গেলে গণভোট করতে হবে। এখন বলা হচ্ছে এখন যে সংবিধান পঞ্চদশের পরে আর গণভোটের প্রভিশন রাখা হয়নি, তাহলে প্রভিশন যখন ছিল তখন করা হয়েছে, কাজেই গণভোট করা আমি মনে করি করা দরকার ছিল। এটা না করে তারা টেকনিক্যালি মিস্টেক করেছে। কাজে পঞ্চদশ সংশোধনী বাতিলযোগ্য, বাতিল হলে সংবিধান সংশোধন সম্ভব, বাতিল না হলে নতুন সংবিধান বানাতে হবে। এরপরে সাধারণভাবে যেটা সবাই চাচ্ছে, আমরা এটা ওনাদেরকে জানিয়েছি যে এই যে
গণহত্যা হলো, এখানে যারা যারা প্রাণ হারিয়েছেন তাদেরকে যথাযোগ্য ক্ষতিপূরণ দিতে হবে, তাদের পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসাগুলো করছেন ওনারা, তাদের ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। ভবিষ্যতে যেন তাদের জীবনে তারা একেবারে হারিয়ে না যান দেশ ও জনগণের সেবা করতে গিয়ে, সে ব্যাপারে রাষ্ট্রের দায়িত্ব আছে। ওনারা এই কাজটি করছেন, আমরা আবার ওনাদেরকে এটা মনে করে দিয়েছি। প্রশাসনকে স্বাভাবিকভাবে যেটা ওনারা করছেন আবার আমরা মনে করে দিয়েছি, দলীয়করণের মাধ্যমে প্রশাসন একেবারেই একপেশে প্রশাসন, এটাকে যে কোনোভাবেই ঠিক করতে হবে, দলীয়করণ মুক্ত করতে হবে, এটা ওনারা করছেন। যেগুলো হত্যার বিচার, গুমের খুনের বিচার, দুর্নীতির বিচার, দুর্নীতির অর্থ ফেরত আনা, স্বাভাবিক, এগুলো ওনারা করছেন, ওনারা করে যাবেন এবং আমরাও এটা চাই যে ওনারা এটা করে সফল হন এবং এটাতে আমাদের সহযোগিতা আমরা করব। এখানে আমরা আরেকটা কথা বলেছিলাম, সেটা হলো যে দুর্নীতির বিচার সম্পর্কে যদি আপনারা মনে করেন যে দুর্নীতিবাজ অনেকেই আছেন যারা হয়তো অর্থ লোপাট করেছেন বিভিন্নভাবে, তাদের অর্থ যদি, সাউথ আফ্রিকা একটা সিস্টেম ছিল ট্রুথ কমিশন গঠন, যদি আপনারা বিবেচনা করেন যে কি এখন হোক বা যখনই হোক, যে যারা দুর্নীতিতে স্বীকার করবেন এবং বড় অঙ্কের অর্থ ফেরত দেবেন তাদেরকে একটা সুযোগ দেওয়া যেতে পারে কিনা, ট্রুথ কমিশনের, সাউথ আফ্রিকার ট্রুথ কমিশনের মতো এই ধরনের একটা ব্যবস্থা করলে হয়তো লুণ্ঠিত অর্থ ফেরত আসতে পারে এবং আমাদের শাস্তিও তাদেরকে তখন হয়তো এটা একটা বড় শাস্তি তাদের জন্য, যে বিরাট অঙ্কের অর্থ তারা দিতে হবে। তো সেটা তাদেরকে আমরা জানিয়েছিলাম। আর একটা হলো যে ইলেকশনের রোডম্যাপ সম্পর্কে আমি প্রথমে নির্বাচন সম্পর্কে বললাম, পরে রাষ্ট্রীয় কাঠামো সংস্কার সম্পর্কে বললাম, এখন যেটা ফাইনাল কথা যে ইলেকশনের কখন কিভাবে ইলেকশন হবে সামনের দিকে, আমরা ওনাদেরকে বলেছি যে আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে আপনাদের উপর যে আপনারা সঠিক কাজটি করবেন। আপনারা এই কাজগুলি যেহেতু আপনারা নিজেরাই করবেন, কাজে আপনারা এটা ভালো বুঝতে পারবেন যে কখন কতটুকু কাজে আপনারা সক্ষম হবেন। ফলে সেইভাবে আপনারা নিজেরই একটা রোডম্যাপ তৈরি করুন এবং জাতির কাছে এটা তুলে ধরুন। এটা আমাদের সাজেশন, আমাদের তরফ থেকে কোনো সমস্যা নেই। কেননা আমরা একটা জিনিস খেয়াল করেছি, আগেও দেখেছি যে আমাদের অভিজ্ঞতা থেকে, যা সাধারণ জনগণ সুশাসন চায় এবং যে কোনোভাবেই হোক, এটা সাধারণ জনগণের একটা ধারণা যে যেই সরকারগুলি অনির্বাচিত সরকার, সবসময় তাদের সময় সুশাসন অবস্থা নির্বাচিত সরকারের চেয়ে ভালো ছিল। এটা হলো আমাদের দেশের একটা অদ্ভুত একটা বিষয়, যেটা স্বাভাবিক নয়, কিন্তু এটাও ঠিক যে নির্বাচিত সরকার চেয়ে অনির্বাচিত সরকারগুলি অনেক বেশি গণতান্ত্রিক, কম্পারেটিভলি গণতান্ত্রিক পদ্ধতি চলেছে। এটা সাধারণ মানুষের ধারণা। সাধারণ মানুষ চায় সুশাসন, সেই হিসাবে ওনারা যদি সুশাসন দিতে চান, দিতে পারেন এবং এগুলো যদি চালিয়ে যেতে চান, আমি মনে করি সাধারণ জনগণের সমর্থনও ওনারা পাবেন। তো এখন ইমিডিয়েট সমস্যা কি? ইমিডিয়েট সমস্যা আমরা যেটা মনে করি সেটা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করে আনা। আইন শৃঙ্খলা পরিস্থিতি বিভিন্নভাবে বিঘ্নিত হয়েছে, পুলিশরা অনেকখানি ডিমোরালাইজড হয়ে গেছে, অনেকে অনেক ক্ষেত্রে ভয়ভীতিতে আছে, নানানভাবে তারা সঠিকভাবে কাজ করতে পারছে না, আসতে পারছে না, ভয় করছে। এগুলোকে যে কোনোভাবে এটাকে মীমাংসা করে পুলিশকে সক্রিয় করতে হবে এবং তাতে করে মানুষের বেসিক নিড হলো নিরাপত্তা। নিরাপত্তার একটা মানুষের স্বাভাবিক চাহিদা, যেটা আদিকাল থেকে মানুষ সমাজ গঠন করেছে, রাষ্ট্র গঠন করেছে এই নিরাপত্তার জন্য। এই নিরাপদে আমি থাকতে চাই। দ্বিতীয় হলো স্বস্তিতে থাকা। এই স্বস্তিতে থাকার অর্থ হলো জিনিসপত্রের দাম যেন না বাড়ে, যেন কমের দিকে থাকে, ইনফ্লেশন যেন না হয়, এটাকে যে কোনোভাবে ম্যানেজ করতে হবে এবং এটা ওনাদের জন্য বড় চ্যালেঞ্জ। এই দুটো যদি মানুষের পেটে ভাত থাকে আর যদি স্বাভাবিক নিরাপদে ঘুমাতে পারে, দেশের মানুষ আমি মনে করি যথেষ্ট সময় দিতে প্রস্তুত আছে এবং স্বাভাবিকভাবে আর সামনের দিনগুলিতে যাতে করে ভালো একটি সরকার গঠিত হয়, তার জন্য ভালো নির্বাচন, তারপরে সরকার গঠিত হয়ে ভালোভাবে গণতান্ত্রিকভাবে দেশ চলে, সেটার জন্য আমরা সবাই অপেক্ষা করতে রাজি আছি। তো আমরা এটাই আমরা সাজেশন করেছি যে আমাদের তরফ থেকে আমরা স্পেসিফিক কোনো টাইম ফ্রেম দিব না, আপনারা টাইম ফ্রেম ঘোষণা করুন, এটা আমরা চাই এবং এটা যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয় এটা আমরা লক্ষ্য রাখবো এবং যাতে করে আপনারা সাহায্য সহযোগিতা যেটা চাইবেন, পরামর্শ যেটা চাইবেন, আমাদের তরফ থেকে আমরা এটাকে আপনাদের সামনে সবসময় প্রস্তুত আছি। এটা আমরা করব আপনাদের জন্য, দেশ যাতে ভালো চলে সেই বিষয়ে আমরা একমত আছি এবং এই বিষয়ে আমরা সামনের দিকে কাজ করতে রাজি আছি। আপনারা যেভাবে চাইবেন সেভাবে আপনাদের আমরা সহযোগিতা করব। তো মোটামুটি এই ধরনের আলাপ আলোচনা ওনাদের সঙ্গে আমার হয়েছে, আমাদের সকলের হয়েছে। আমাদের পরিস্থিতি পরিবেশ অত্যন্ত আন্তরিক এবং খোলামেলা ছিল এবং আমরা খুবই আশাবাদী। এই আমার মোটামুটি কালকের বিষয়। কালকে চূন্য কিছু ব্রিফ করেছে,
আমি মনে করলাম আরো বিশদভাবে জনগণকে জানানো উচিত। আমরা এখন ওনাদের যেটা চেয়েছেন আমাদের থেকে লিখিতভাবে আমাদের প্রস্তাবগুলি দিব। দরকার হলে এখানে আমরা আরো যদি কিছু এক্সপার্ট ওপিনিয়ন দরকার হয় ওনাদেরকে সাহায্য করব। নির্বাচন ব্যবস্থা সম্পর্কে আমি কয়েকজনের সঙ্গে অলরেডি কথা বলেছি যারা এই ব্যাপারে এক্সপার্ট, ওনারাও আমাদেরকে সাহায্য করবেন। সরকার নিজেও কিছু একটা ব্যবস্থা নিতে পারেন, কমিশন গঠন করতে পারেন, তারা নিজেদের একটা থিঙ্ক ট্যাঙ্ক গঠন করতে পারেন, আমরা তাদের সঙ্গে আছি। মোটামুটি এই হলো আমাদের কালকের আমার ওখানকার আমাদের যাওয়া এবং আলাপ আলোচনার একেবারে বিস্তারিতভাবে বলা এই বিষয়ে। আর এখন আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান আমি উত্তর দিতে রাজি আছি। কোটা সংস্কার আন্দোলনটা অফিসিয়ালি 1 তারিখ 1 জুলাই থেকে আমার জানা মতে এটা ঘোষিত হয়েছিল এবং একটা অহিংস আন্দোলন। 3 তারিখে আমি সংসদ অধিবেশনে সমাপনী ভাষণে এই কোটার পক্ষে এবং কোটার যৌক্তিকতার পক্ষে এবং এটাকে যে একটা বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের মানুষ যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করতে পারে, যে কোনো পর্যায় পর্যন্ত যেতে পারে, ইতিহাস এটা বলে। এবং এটা হলো আমাদের মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী শুধু নয়, মুক্তিযুদ্ধের চেতনার নামে স্বাধীনতা যুদ্ধের যে আমাদের উদ্দেশ্য একটি বৈষম্যহীন দেশ গড়া সেটাকে ব্যাহত করছে। এগুলো সংসদে আমার বক্তব্য আছে। আমি সংসদে এটাও বলেছিলাম যে এটা সংবিধানের বিরোধী, সংবিধানে অনগ্রসর জাতিকে দেওয়ার কথা, এখানে মুক্তিযোদ্ধাদের কোনো কথা নেই এবং মুক্তিযোদ্ধারা এই অনগ্রসর হিসেবে এখানে আসতে পারে না। এটা অন্যায় ছিল, এটা বাতিল হয়েছিল, বাতিল থাকাটাই দরকার এবং এটাকে আর যেন পুনর্জীবিত না হয়। দাবি করার পর 6 তারিখে বিস্তারিতভাবে আমি মিটিংয়ে বলেছিলাম, আমাদের গাজীপুরের মিটিংয়ে, যে একই কথা বলেছিলাম যে আমি ছাত্রদেরকে আহ্বান করছি তোমরা ভয় পাবে না, তোমাদের কাছে যে শহীদ মিনার আছে, শহীদ মিনার হচ্ছে এই বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে মানুষের জীবন ত্যাগের প্রতীক, সেখানে গিয়ে দাঁড়াও। এবং আওয়ামী লীগ ঘরে ঘরে তোমার শহীদ মিনার করেছে, ওখানে গিয়ে দাঁড়াও এবং বলো যে বৈষম্য সৃষ্টি করছে আওয়ামী লীগ বিভিন্নভাবে, শুধু এই কোটার মাধ্যমে নয়। আমি বলেছি স্বাধীনতার যে আমাদের সাভারের জাতীয় স্মৃতিসৌধ, এটা হলো আমাদের স্বাধীনতার চেতনার, এটা হলো এটা আমাদের স্মৃতি। সেখানে গিয়ে বলো যে আমরা স্বাধীনতার যে চেতনা ছিল, আমরা একটা বৈষম্যহীন সমাজ গড়ে তুলব, সেটার জন্য আমাদের সংগ্রাম করতে হচ্ছে, করবো আমরা, এবং এটাতে আমরা পিছু হটবো না। এগুলো কথাগুলো আমি বলেছিলাম, এগুলো বিভিন্ন মিডিয়ায় কভার হয়েছে। এবং তার পরবর্তীতে প্রতিদিন আমি কোটার সংস্কারের যে আন্দোলন সেটার সমর্থনে এবং তাদের প্রতিদিন নির্যাতন, একেবারে সম্পূর্ণ অহিংস আন্দোলনকে যেমন সহিংসতা দিয়ে ফেস করা হয়েছে, পুলিশের সঙ্গে এসে ছাত্রলীগ গিয়ে হামলা করেছে, রাতে গিয়ে মেয়েদের উপরে হামলা করেছে বিভিন্নভাবে, এবং তাদের হসপিটালে রোগীরা যে হসপিটালাইজ হয়েছে ছাত্ররা, সেখানে গিয়ে তাদের অ্যাটাক করা হয়েছে। এগুলো সবগুলোর বিরুদ্ধে প্রতিদিন বক্তব্য দিয়েছি। যখন তাদেরকে নিয়ে ডিবি অফিসে আটক করা হয়েছে তখন আমি বক্তব্য দিয়েছি এবং আমার উকিলকে বলেছিলাম যে তাদেরকে হ্যাবিয়াস কর্পাস করতে বলো, তাদেরকে ওখানে আটকে রাখা হচ্ছে, এটা অন্যায়ভাবে করা হচ্ছে এবং তাদের মতামতের বিরুদ্ধে করা হচ্ছে। তো সব কিছুতে আমরা সবসময় ছিলাম এবং এক টানারে আমরা যে এটা স্বৈরাচারী সরকার, এটা বৈষম্য সৃষ্টি করছে এবং বৈষম্য শুধু কোটাটা একটা মাত্র টিপ অফ দ্য আইসবার্গ, সারা দেশে সব বিষয়ে বৈষম্য করা হচ্ছে। কোটা তো একটা মাত্র জিনিস, প্রতিটি ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, যে কোনো জায়গায় ডিএনএ টেস্ট করার মতো, এমনকি আর্মির চাকরিতে, পাবলিক সার্ভিস কমিশনের চাকরিতে, এগুলো বক্তব্য আছে আমার। তারা এখানে আওয়ামী লীগ হতে হবে এবং 3 বার 4 বার করে চেক করছে, সে আওয়ামী লীগের হবে না, তাদের পরিবারের সকলে আওয়ামী লীগ কিনা, যদি কেউ আওয়ামী লীগের না হয় তাকে সেই চাকরি দেওয়া যাবে না। এইভাবে একটা সুবিধাভোগী গোষ্ঠী তৈরি করা হচ্ছে এবং এই সুবিধাভোগী গোষ্ঠীর মাধ্যমে তারা শাসক শ্রেণী এদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করে দেশের সিংহভাগ মানুষকে একেবারে স্লেভ মতো, একটা জন্তু জানোয়ারের মতো তাদেরকে ব্যবহার করছে। তাদের কোনো অধিকার নাই, তাদেরকে বাঁচার কোনো রকম সুযোগ দেওয়া হচ্ছে না, তাদেরকে তাদের জীবন ধারণের কোনো ব্যবস্থা করা হচ্ছে না। এইসব বক্তব্য বিভিন্ন প্রেসে এসছে, টেলিভিশনে এসছে এবং কন্টিনিউয়াসলি এসছে আপ টু দ্য লাস্ট। তারপরে কথা হলো, আমার লোকদেরকে আমি বলেছি যেহেতু তারা আমাদের ব্যানার নিয়ে আসার জন্য তারা চাচ্ছে না, তারা চাচ্ছে যে এটা কোনো পলিটিক্যাল আন্দোলন নয়, পলিটিক্যাল পার্টির আন্দোলন নয়, আমাদের আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন। সেই জন্য আমি বলেছি যে আমাদের দলের সবাইকে বলেছিলাম, যে যেখানে বড় ছাত্র সংগঠনকে বলেছিলাম তোমরা ছাত্রদের সঙ্গে যাও, কাজ করো, এবং অন্যদেরকে বলেছিলাম যে যেখানে আছো নিজেদের অবস্থান থেকে তাদেরকে সমর্থন জানাও, তার সঙ্গে কাজ করো। রংপুরে আমার কনস্টিটিউয়েন্সি, সেখানে ছাত্ররা মিছিল করেছে, তাদেরকে উপরে গুলিবর্ষণ হয়েছে, আমার একটা ছেলে মারা গেছে এবং প্রায় 15-20টা ছেলে অ্যারেস্টেড হয়েছে এবং
তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, অনেকে পালিয়ে গেছে বাসার থেকে, অনেক লোক থাকতে পারেনি। সকলেই আমরা বৈষম্যের, তখন সরকার এটা নিয়ে আমাদের ওখানকার নেতা নেত্রীদের উপরে চরমভাবে তাদের উপরে তাদেরকে বিভিন্ন হয়রানিমূলক মানে ধমক দেওয়া, ধরে নিয়ে পিটানো, অনেক কিছু করেছে। বিভিন্ন জায়গায় এটা হয়েছে। আমাদের এখানে আমাদের ছাত্র সমাজের লোকরা এখানেও শহীদ মিনারে গিয়ে প্রেজেন্ট করেছে, ঢাকা সব জায়গায় করেছে। এখন কথা হলো আমাদের প্রেজেন্স তো ওইভাবে অবভিয়াস হয় না, যেহেতু আমাদের সংখ্যা কম। রংপুরে আমাদের প্রেজেন্স অবভিয়াস ছিল, তোমরা যে কোনো লোক চেক করে দেখতে পারো। উই আর ফ্রম দ্য ভেরি বিগিনিং টু দ্য লাস্ট আমরা এই আন্দোলনের সঙ্গে ছিলাম, এবং আমরা যত বড় বক্তব্য দিয়েছি, যতভাবে দিয়েছি, এবং যত সামনাসামনি বলেছি, এবং যতভাবে আমরা এদের সমর্থন করা দরকার সেটা করার চেষ্টা করেছি এবং করেছি। এটার ব্যাপারে যারা অপব্যাখ্যা করছেন যে আমরা আর কারো পক্ষে নয়, আমরা ইনডাইরেক্টলি নয়, আমাদের সংসদে ছিলাম, সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করেছি। সত্যিকার অর্থে বিরোধী দলের ভূমিকা যেটা পালন করা দরকার আমরা সেটা করার চেষ্টা করেছি এবং করেছি। আমরা যেসব কথা বলেছি সেটা বাংলাদেশের ইতিহাসে খুব কম জায়গায় সম্ভব হয়েছে। আমরা সরকারের সমালোচনা, সরকারের প্রতি, তৎকালীন সরকার প্রধানের সামনে আমরা বলেছি দেশে কর্তৃত্ববাদ চালু হয়েছে, এক নায়কতন্ত্র চলছে, দেশে স্বৈরাচার চালু হয়েছে। এসব কথা আমি সংসদে বলি, সমস্ত সংসদ উনি দাঁড়িয়েছিলেন, সমস্ত সংসদ হই করে উঠেছে। আমি নির্বাচনের পরে বলেছি নির্বাচন হয়নি, এগুলো নির্বাচনে কি হয়েছে সব করে বলেছি। আমরা যেটা করার করেছি, জনগণ আমাদের কথা জানে শুনে। আমাদের ওখানে গিয়ে হই করে মাঠে যাওয়ার জন্য তারাও বলে নেই, আমাদের সেরকম ম্যান পাওয়ারও নেই। তবে আমাদের যেখানে যেটা কর্তব্য করেছি, সবচেয়ে বড় কথা মোরাল সাপোর্ট আমরা সবসময় দিয়ে গেছি, তাদের পক্ষে সবসময় কথা বলেছি। একটি প্রশ্ন, আপনারা বারবার বলছিলেন নির্বাচনের আগে আমরা লক্ষ্য করেছি আপনার আস্থা শব্দটি ব্যবহার করেছিলেন, নির্বাচন কমিশনের উপর আপনার আস্থা রাখতে চেষ্টা করেছিলেন। এরপর আমরা লক্ষ্য করলাম বলেছিলেন আস্থা আছে বলে নির্বাচনে যাচ্ছেন। এই মুহূর্তে আবারও আপনারা বললেন এই অন্তর্বর্তীকালীন সরকারও আপনাদের আস্থা আছে। এই জাতীয় পার্টিকে আসলে দিন শেষে আস্থার জায়গায় শুধু বক্তব্য দিকে আস্থাশীল হয়ে দায়িত্বটা সাথে, এটা আমার মনে নেই। আস্থা, তাদের পক্ষে আস্থা আছে এই কথাটা আমি কোনো সময় বলেছি বলে আমার ধারণা নেই। আস্থা যখন ছিল তখন সেটা ছিল, তবে যখন নির্বাচনের আগে আমরা এটা বলেছি বলে আমার খেয়াল আসে। আস্থা কথাটা হলো যে নির্বাচন যখন ঘোষণা করে 2024-এর কথা, একটা কথা মনে রাখবা, 2014 একটা কতগুলো কথা ভুল বলা হয়। 2008-এ কিন্তু একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে, 2001-এ একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে, সেখানে আমরা আমাদের পার্ট প্লে করেছি। 2001-এ আমরা কারোর সঙ্গে ছিলাম না, 2000-এ আমরা মহাজলে ছিলাম। 2014-তে এখানে ভুল করো না, 2014 300 মানুষ আমরা জমা দিয়েছিলাম, আমি জমা দিয়েছি, আমি মন্ত্রী ছিলাম তখন। আমরা উইথড্র করেছিলাম 270-এর বেশি, এবং আমরা নির্বাচনে পার্টিসিপেট করিনি। হয়তো আমার ভাবিকে নিয়ে সেখানে তারা একটা গ্রুপ করে জোর করে তাদেরকে করেছে, হয়তো ভয়ভীতি, লোভ লালসা দেখেছে। কিন্তু জাতীয় পার্টি অফিসিয়ালি যেহেতু এরশাদ সাহেবকে নিয়ে আটক করে, সেখান থেকে আমি ডিক্লেয়ার করেছিলাম যে উনি বলেছেন উনি অসুস্থ নন, ওনাকে জোর করে আটক করে রাখা, ওনাকে মামলার ভয় দেখিয়ে। এখানে আরেকটা জিনিস তোমাদের জানা দরকার, এই মামলাগুলো দিয়েছে আওয়ামী লীগ আর বিএনপি, এবং এর সুযোগ নিয়েছে আওয়ামী লীগ এবং বিএনপি উভয়ই আমাদের দলকে নির্যাতন করার জন্য। যেই মঞ্জুর হত্যার মামলা হয়েছে 14 বছর পরে, ঘটনা ঘটার 14 বছর পরে হয়েছে, বিএনপি দিয়েছে, এবং সেই মামলাটি 20 বার ফাইনাল একেবারে রেজাল্টের সময় যখন বলবে যে রায় দেওয়া হবে, তখন ওনাকে আবার নতুন জাজ দিয়ে মামলাটাকে পুনঃ শুরু করেছে। এইভাবে প্রায় 24 কত বছর হলো, যত বছর উনি বেঁচে ছিলেন, সেই 95 থেকে শুরু করে টিল হি ডাইড, ওই পর্যন্ত ওনাকে মামলাটা ঝুলিয়ে রাখা হয়েছিল। এবং সেখানে যেগুলো সাক্ষী ছিল, আমরা উকিলদের সঙ্গে আলাপ করেছি, সবার সঙ্গে 28 জন আর সাক্ষী ছিল, কেউ কোনো সময় বলেনি উনি এখানে জড়িত। কাজে এই মামলা দিয়ে এখন ওনাকে ফাঁসির কাজটা দাঁড় করা হয়েছিল, ফাঁসির ভয় দেখিয়ে ওনাকে নেওয়া হয়তো। সেখানে আমি সেটা বলছি, এটা ব্ল্যাকমেইলিং, এটা স্বাভাবিক রাজনীতি নয়, এটা আমাদের অসুস্থ রাজনীতির ফসল। এবং এইভাবে সব সরকারি আমাদেরকে নির্যাতন করার চেষ্টা করেছে, বিএনপি যেমন করেছে, আওয়ামী লীগ, তারপর থেকে তো আওয়ামী লীগ আমাদের গলায় একটা রশি ঝুলিয়ে দিল। এবং যত দিন গেল 2024-এর পরে 2018-তে কিন্তু বিএনপি নির্বাচন করেছিল। কাজে নির্বাচনে গেলেই যদি সব নির্বাচন বৈধ হয়, তাহলে সেই বৈধতা বিএনপি বা তাদের জোটও দিয়েছিল। 2024-এ আমি বারংবার বলেছি, এখনো বলছি, আমরা নির্বাচন থেকে চলে আসতে চেয়েছিলাম বারংবার, শেষ পর্যন্ত আমাদেরকে বল প্রয়োগ করে আমাদের নির্বাচন থেকে আসতে দেওয়া হয়। এটা আমি বিভিন্ন মিডিয়া বলেছি, নোবডি ক্যান চ্যালেঞ্জ ইট, ইট ইজ এ ফ্যাক্ট। অনেক মিডিয়ার লোক জানে, অনেক রাজনৈতিক নেতা জানে, যারা জড়িত ছিল সবাই জানে। কাজেই আমাদেরকে এই যে গলার মধ্যে একটা ফাঁস লাগিয়ে দিয়ে টানা হাঁচড়া, এটা করে আমাদেরকে রাজনীতিতে আমাদেরকে এটা ফাউল প্লে করা হয়েছে, আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। আমাদের সিদ্ধান্ত আমরা কার সঙ্গে করবো কি না করবো, আমরা নির্বাচনে যাবো কি না যাবো, এটা কেউ আমাকে ডিকটেট করতে পারে না। আমি করবো, জনগণ আমাকে ভোট দিলে দেবে, না দিলে না দেবে, তার জন্য আমাকে শাস্তি দিতে পারো না, আমাকে গালাগালি করতে পারো না। আমার দলের রাজনীতি আমি করবো, সেটাও আমাকে করতে দেওয়া হয়নি। এবং দুইভাবেই আমাকে প্রেশারাইজ করা হয়েছে, এবং জাতীয় পার্টিকে বারংবার করা হয়েছে। 2014-এর পর থেকে 2024 পর্যন্ত আমরা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছি বারংবার, কোনো আমাদের ফল্ট ছিল না, জোর করে করা হচ্ছে এগুলো। এবং এই মামলাগুলি সবগুলি ফলস মামলা,
আমাদের বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে দিয়েছে। এবং 2024-এর কথা, তোমরা একটা কথা, 2014-তে যদি এরশাদ সাহেবকে খালি ফাঁসির মামলার ভয় দেখায়, 2024-এ ফাঁসির মামলার ভয় দেখানোর দরকার নেই এবং তাদের কোনো বিচারেরও দরকার নেই। তখন তো এরশাদ সাহেবকে অবিচার করে হয়তো ফাঁসি, বিচারেরও দরকার নেই। কি হয়েছে এটা এখন তোমরা অনেকে ফিল করতে পারছো না। তখনকার পরিস্থিতি এখনকার অনেক পার্থক্য। তখন কোনো বিচার আচারের দরকার হতো না, যে কোনো লোক যে কোনোভাবে যে কোনো জায়গায় চলে যেতে পারতো। কাজে এইসব জিনিস চিন্তা করে কাজ করতে হবে। আমরা একবারে 2024-এ যখন আমাদের নির্বাচন করতে বাধ্য করা হলো, তখন আমাদের কাছে কোনো অপশন ছিল না। আমাদের একটাই অপশন ছিল, সেটা হলো যে নির্বাচন যদি চলে এসেছি, আমরা রাজনৈতিকভাবে আমরা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছি। এখন আমাকে দলকে বাঁচাতে হবে, যে কোনোভাবে দলকে আমার চালু রাখতে হবে। নির্বাচনে যতটুকু পারা যায় আমাদের নির্বাচন করতে হবে, নির্বাচনের বেনিফিট নিতে হবে। না হলে যদি দল না থাকে আমার রাজনীতি থাকবে না, আর রাজনীতি না থাকলে দল থাকে না। কাজে দলটাকে বাঁচাতে হলে আমাকে তখন ফুল ফ্লেজেড নির্বাচন করতে হয়েছে। কিন্তু নির্বাচনের সময় পরবর্তীকালে আমি বিভিন্ন মিডিয়াতে নির্বাচনের দিনে বলেছি, পরে সংসদে এসে বলেছি, নির্বাচনে যে 3 প্রকারের। একটা হচ্ছে সরকার একদম অ্যাবসলিউট ফেয়ার দিয়েছে, কোনো হস্তক্ষেপ করে নেই, আমার নির্বাচনে কোনো হস্তক্ষেপ করে নেই, তাদের ইচ্ছা, তারা চাইলেই পারতো, কিছু করেনি। আর একটা হচ্ছে মানে যেভাবে যে পারো, মানি অ্যান্ড মাসল পাওয়ার, জোর করে হোক, যেভাবে হোক, যে জিতবে সে জিতবে, ফ্রি স্টাইল। এটা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, যেখানে যা ইচ্ছা তা করার সুযোগ করে দেওয়া হয়েছে। প্রচুর টাকার খেলা হয়েছে, প্রচুর সহিংসতা হয়েছে, নির্বাচন বাক্স দখল করা হয়েছে। এটা 2 নম্বর। 3 নম্বর হয়েছে একটা হলো, যে যত করো, যে জিতুক, ফ্রি স্টাইল লিস্ট দেওয়া হবে, ওই লিস্ট অনুযায়ী ডিক্লেয়ার করা হবে। এটা আমি ডিক্লেয়ার করি। এবং এটাও বলেছিলাম যে নির্বাচনে যতগুলো ভোট পেয়েছে বলে দেখানো হয়েছে, আমাদের যে ফ্যাসিলিটি, যে পোলিং বুথ যে ফ্যাসিলিটি ছিল, সেই ফ্যাসিলিটিতে ওই ভোট পড়ার কোনো সুযোগই ছিল না। মানে পার মিনিট, একটা ভোট দিতে যত মিনিট লাগে, সেই সময়ের মধ্যে এত ভোট দেওয়া সম্ভব ছিল না অফিসিয়ালি। এবং পার্লামেন্টে দাঁড়িয়ে এবং পরবর্তীকালে আমি বিভিন্ন জায়গায় নিউজ পেপারে এগুলো দিয়েছি। কাজেই কথার পর কথা হলো, তারপর আমরা থাকলাম কেন? না থাকলে আমাদের দল থাকবে না। কারণ আমরা যদি, আমরা কিন্তু দালালি করার জন্য যাইনি। আমি বিশেষ করে আমার সঙ্গে যারা ছিলেন, অনেকে হয়তো করেছেন তাদের নানান কারণে, কিন্তু আমি সেটাও আমাদের নিয়ন্ত্রণ করা হতো, আমাদের পার্লামেন্টারি পার্টি নিয়ন্ত্রণ করা হতো, আমাদের পার্টি নিয়ন্ত্রণ করা হতো। সবসময় একটা সরকারের হস্তক্ষেপ ছিল, বিভিন্নভাবে তারা আমাদেরকে ডিস্টার্ব করেছে। তবে মেইন স্ট্রিম জাতীয় পার্টি সবসময় জনগণের সঙ্গে ছিল, আছে, থাকবে, এবং এখনো আমরা আছি। এই জন্য বলছি যে এগুলো না জেনে অনেকে অনেক কথা বলতে পারে। তৎকালীন সময় বিএনপি নির্বাচনে, আমরা যদি নির্বাচনে না যেতাম, নির্বাচন হতো না? নিশ্চয়ই হতো। তোমাদেরকে একটা কথা তোমরা জানো না, আমি বলছি, আমরা যদি না যেতাম, আমাদের অন্য পক্ষকে নিয়ে যেতে হতো, নিয়ে না গেলেও নির্বাচন হতো। এবং সেই নির্বাচনের বৈধতা এই নির্বাচনে যেরকম পেয়েছে, তার চেয়ে কোনো অংশেই বেশি হতো না, কিন্তু এই নির্বাচন টিকে যেত। আর টিকে যাওয়ার পরে এখন যেটা হচ্ছে, 6 মাস পরে তো নির্বাচনের জন্য তার পতন হয়নি, তাদের পতন হচ্ছে তাদের দুঃসাহস, তাদের ঘোরতুমি, তাদের জেদের জন্য। আমার একটা প্রশ্ন ছিল মাননীয় চেয়ারম্যান, এটা হচ্ছে আমরা শুনতে পেতাম যে নির্বাচনে প্রতিবেশী রাষ্ট্র এসে ফোর্স করে এবং আওয়ামী লীগ ফোর্স করে। আমার প্রশ্ন হচ্ছে, আপনাদেরকে ফোর্সটা কারা করেছে? আওয়ামী লীগ করেছে না ভারত থেকে করেছে? না, কি প্রকারের ফোর্স ছিল? সেই ফোর্সটা কি ধরনের ছিল? থ্রেটটা কি ধরনের ছিল? একটু ক্লিয়ার করেন। না, ভারত থেকে কোনো ফোর্স করা হয়নি। ভারত থেকে আমাকে যেটা বলা হয়েছিল সেটা হলো, তোমরা একটা সেন্ট্রালিস্ট পার্টি, মডারেট সেকুলার পার্টি, আমরা তোমাদেরকে পছন্দ করি, তোমাদের আগে এরশাদ সাহেবকে আমরা পছন্দ করি, তোমার নেতৃত্ব আমরা পছন্দ করি, তোমরা ভালো করতে পারলে আমরা সুখী হব। মানে আমরা মনে করি তোমাদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক থাকতে পারে। রাজনৈতিক দল হিসেবে তোমরা আমাদের পক্ষে, মানে আমরা তোমাদেরকে নিজস্ব লোক, মানে নিজস্ব বলবো না, মানে আপন কিছুটা হলো ফেভারিট মনে করি, মানে নট ব্যাড আর কি। সেই হিসাবে আমি তাদেরকে, আমার রাজনৈতিক তারা চেয়েছিল দেশের রাজনৈতিক পরিস্থিতি কি কোনটা তুমি কি মনে করছো, বিভিন্নভাবে আমাকে তারা জানতে চেয়েছিল। আমি সত্য কথা বলেছি, তখনও আমি বলেছি এই যে আজকের দিনের ঘটনা, এগুলো তাদেরকে আমি বলেছি, এরকম ঘটনা একদিন হতে পারে এবং এইভাবে করলে ভারতের সমস্যা হতে পারে, এগুলো আমি বলেছি তাদের। আর নির্বাচনের ব্যাপারে তাদের কথা ছিল না। তবে তাদের সঙ্গে শুধু নয়, তাদের সঙ্গে আমি কথা বলেছি, চাইনিজের সঙ্গে কথা বলেছি, রাশিয়ার সাথে কথা বলেছি, আমেরিকার সাথে কথা বলেছি, ব্রিটেনের সঙ্গে কথা বলেছি, আমি জাপানের সঙ্গে কথা বলেছি, আমি কোরিয়ার সঙ্গে কথা বলেছি, আরও দেশের সঙ্গে, ফ্রান্সের সঙ্গে কথা বলেছি। আমার মনে হয়েছে বেশ কয়েকটি দেশ নির্বাচন হয়ে যাক, শেখ হাসিনা যে কোনোভাবে, এবং তাকে সমর্থন তারা করবে, এই ধরনের ইঙ্গিত আমি পেয়েছিলাম। আমাকে বলছো না, আমাকে ফোর্স না। একটা কথা হলো, প্রথমে তো বলা হয়েছিল যে নির্বাচন না করলে আমাকে বাদ দিয়ে নেতৃত্ব চেঞ্জ করে দল নিয়ে যাওয়া হবে। তারপরে যখন লাস্টে গিয়ে আমি উইথড্র করতে চাইলাম, তখন তার ফোর্সের প্রশ্ন, তখন তো আমাকে ঘেরাও করে আমাকে অ্যালাউ করা হলো, অবশ্যই বন্ধ করে দেওয়া হলো। আমরা যারা সাংবাদিক হিসেবে দেখেছি, আমাকে নির্বাচন বয়কট করার জন্য আমি সাংবাদিক সম্মেলন করবো, ওখানে আমাকে যেতে দেওয়া হয়নি, আটক করে দেওয়া হয়েছে। এবং যে সময় পর্যন্ত সময় ছিল, তারপরেও যতক্ষণ আমি বাড়িতে ছিলাম আর অফিসে ছিলাম,
আমাকে ঘেরাও করে রাখা উচিত। আচ্ছা, It was forced. আমি মানে বিষয়টা হচ্ছে এখন যারা সমসাময়িক রাজনীতি করছে, যারা এই সরকার পতনের পেছনে ভূমিকা রেখেছে রাজনৈতিক দলগুলো, তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে জাতীয় পার্টি স্বৈরাচারের দোষর, তাকে নিষিদ্ধ করা উচিত এবং আন্দোলন করা উচিত। এই প্রশ্নটাও যার যা ইচ্ছে বলতে পারে, জাতীয় পার্টি কারো দোষর ছিল না, এবং জাতীয় পার্টি যে যতটুকু সমালোচনা করেছে আমার মনে হয় এতটুকু সমালোচনা অন্য কোনো দল এত ফ্রিলি করতে করেনি। আমাদের পজিশন ছিল এমন অবস্থা ছিল যেখান থেকে আমরা এই সুযোগটা নিয়েছি যে আমাদেরকে হঠাৎ করে ধরতে পারবে না, যেহেতু আমরা বিরোধী দলে আছি, বিরোধী দলে কথা বলবোই এবং জনগণের পক্ষে কথা বলেছি। এবং আমরা কোনো কারো দোষর ছিলাম না। আমরা কোনো গণহত্যা, কোনো খুন গুম এগুলোর ব্যাপারে আমরা বলেছি, দুর্নীতির ব্যাপারে আমরা বলেছি, এবং যত সরবভাবে বলেছি বিএনপি বা অন্য কেউ এটা বলেনি বা বলতে পারেনি। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। কাজে ওইটা কথা বলার দোষর ছিলাম, উই আর নেভার দোষর। আমরা রাজনীতিতে ছিলাম, আমরা পার্লামেন্টে ছিলাম, বাট উই হ্যাড আওয়ার ওন পলিটিক্স, উই আর উইথ দ্য পিপল। তার না কোনো প্রশ্ন না, 100 বার প্রশ্ন করুন, আমার কোনো অসুবিধা নেই। তোমরা এটা যেটা বলছো দোষর বলা হয়, কিসের দোষর? কোথায় দোষর আমি করলাম? কোথায় তাদেরকে আমি ছাড় দিলাম? আমার কি ক্ষমতা ছিল? যেটা ক্ষমতা ছিল সেটা করেছি। আমার ক্ষমতা ছিল তাকে সমালোচনা করেছি আমি, তার খারাপগুলি উঠে দিয়েছি, বিভিন্নভাবে উঠে দিয়েছি, কথা বলেছি, পাবলিক মিটিংয়ে বলেছি, এই যে বিদ্যুৎ খাতের এগুলো কথা বলেছি, গ্যাস খাতে কত দুর্নীতির কথা বলেছি, ব্যাংকিং খাতের দুর্নীতির কথা বলেছি, টাকা পাচারের কথা বলেছি, বেকার সমস্যার কথা বলেছি, আমাদের স্কুলের টিচারদের বেতন ঠিক মতো অল্প দেওয়া হয়, এগুলো সব ক্ষেত্রে বলেছি, জনগণের পক্ষে কথা বলেছি। কিসের দোষর হলাম আমরা? তারা কিসের দোষর নয়? যদি নির্বাচন করা নিয়ে দোষের কথা বলা হয় 2014-তে না হলো 2018-তে তারা করেছে, বিএনপি সবই করেছে। বলো আর কি কথা বলতো, বলো। এগুলো তো অতীত। আমি একদম কালকের বিষয়টা নিয়ে যাব, হচ্ছে যে আপনি সংস্কারের সুপারিশ করেছেন, আপনি প্রস্তাব নানাভাবে দিয়েছেন, ঠিকই বলেছেন, আপনি বলেছেন, কিন্তু বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় অমীমাংসিত, সেই বিষয়ে আপনি কথা বলেছেন, সেটি হচ্ছে বিদায়ী প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি উনি এখন ভারতে আশ্রয় নিয়েছেন। আপনি প্রধান উপদেষ্টাকে তাকে দেশে ফিরিয়ে আনা, তার বিচারের দাবি, এই বিষয়ে কোনো প্রস্তাব দিয়েছেন? এটি আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, একটা করে বলো। না, এই বিষয়ে আমি কিছু বলিনি, যেহেতু এটা কোনো এজেন্ডাতে ছিল না। আমরা গেছি ওনাদের আমন্ত্রণে, ওনারা যেটা শুনতে চেয়েছে সেটি আমরা বলেছি, ওনারা যেটা শুনতে চায়নি সেটা আমরা বলবো কেন? বলো, দ্বিতীয়টা বলো। দ্বিতীয় বিষয়টা হচ্ছে 5 তারিখের ক্ষমতার পালা বদলের পর এখন আমরা অভিযোগ উঠছে অনেক জায়গা থেকে যে এর জায়গায় এখন মানে চেয়ারগুলো আছে, স্থাপনাগুলো আছে, শুধুমাত্র আওয়ামী লীগের জায়গায় এখন বিএনপি বা তাদের অনুসারীরা বা তাদের সমর্থকরা বা তাদের লোকজন এখন দখল বা অন্যান্য অভিযোগে তারা এখন অভিযুক্ত। এই বিষয়ে আপনি কোনো কথা বলেছেন বা বলবেন কিনা? না, আমি এই বিষয়ে বলিনি। আমি একটা জিনিস বলেছি যে খুব অনেক বেশি মামলা হচ্ছে, অনেকগুলো মামলার খুব একটা কোনো বিষয়বস্তু নেই, কিছুটা হ্যারাসমেন্টের জন্য করা হচ্ছে। এই মামলাগুলো এইভাবে করলে যেটা হবে সেটা হলো এত বেশি মামলা হবে যে আসল দোষীরা হয়তো ওই ভিড়ে হারিয়ে যাবে, তখন দেখা যাবে যে ওই মামলা ইনকোয়ারি করতে করতে আসল দোষীরা কোনো খবর পাওয়া যাবে না। তো এটা ওনাদেরকে বলেছি। আর এইসব ব্যাপারে যেহেতু ওনারা জানতে চাননি, আমরা কিছু বলিনি। একটা প্রশ্ন ছিল, অনেকেই যেহেতু গণহত্যা হয়েছে, হাজারের বেশি মানুষ মারা গেছে, সংখ্যা নিয়ে হেরফের থাকতে পারে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করার কথা বলা হচ্ছে। এই ব্যাপারে আপনাদের দিক থেকে আপনি কি এই দাবি করেন? আমি এই দাবি করেছি, অলরেডি ইন্ডিয়ার মিডিয়াতে প্রকাশ হয়েছে, বিভিন্ন জায়গায় প্রকাশ, এই দাবি আমি করেছি। এটা আমি মনে করি এটা ন্যায্য দাবি, এবং ওনারও নিজেরও এখানে এসে বিচারের সম্মুখীন হওয়া উচিত। উনি দেশের নেতা ছিলেন, সকলের সামনে তার জবাবদিহি করা, তার দোষ করলে দোষ স্বীকার বা অস্বীকার যেটাই হোক, বিচার হওয়া উচিত তার। এটা আমি মনে করি স্বাভাবিক একটা বিষয়। আমাদের নেতা তালাশ হোসেন মাহমুদের সাথে দেশ ছেড়ে চলে যাননি, ওনাকে অনেকভাবে চেষ্টা করা হয়েছিল, বলা হয়েছিল, অফার দেওয়া হয়েছিল, উনি বলছে আমি জনগণের সামনে কোনো অপরাধ করিনি, আমি জনগণকে ফেস করবো। কাজে ওনার যদি এই সাহস থাকে উনি আসা উচিত, আর যদি সাহস না থাকে তাহলে উনি রাজনীতি থেকে বিদায় নেওয়া উচিত। রাষ্ট্রের তার বিরুদ্ধে বিচারের উদ্যোগ নেওয়া উচিত কিনা আপনি কি? অফকোর্স সমস্ত দোষীর বিচার আওতা আনা উচিত। বিচারের বাইরে কেউ থাকা উচিত নয়। যেই দোষ করেছে, যে যতটুকু দোষ করেছে তার জন্য তার বিচার হওয়া উচিত, এটা আমি বিশ্বাস করি এবং এটা আমরা জানিয়েছি। এখন একটু আগেও তোমাদেরকে বললাম। টেকনিক্যাল প্রশ্ন হচ্ছে, আপনি বললেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনটা দিতে, এটা আসলে না, শেষ করবো না। যে সরকারটা জাতীয় নির্বাচন দিতেই মানে হিমশিম খেতে হবে, তাকে স্থানীয় সরকার নির্বাচন দিতে আসলে হিমশিম খাবে এরকম করে আমার মনে হচ্ছে না। এবং জাতীয় নির্বাচনের আগে দেওয়ার জন্য আমি এটাই বলছি, জাতীয় নির্বাচনে সরকার গঠিত হবে, নতুন সরকার গঠিত হবে। কাজেই
সেটাতে যেন পারফেক্ট নির্বাচন হচ্ছে কিনা, এটা যেহেতু ওনারা কিছু ট্রায়াল বেসিসে কিছু চেঞ্জ করবেন, তাহলে এগুলো নির্বাচন যেহেতু এখন দরকার আছে, যেমন সিটি কর্পোরেশন, উপজেলা যেগুলো ভেঙে দেওয়া হয়েছে, বা পৌরসভা বা যেটি হোক, যেগুলোতে ভেঙে দেওয়া, এগুলোতে নির্বাচন করতে হবে। এগুলো করলে এগুলোর সিগনিফিকেন্স কম, এটা থেকে বোঝা যাবে না যে সরকার কি আসলো। কাজে এটা করলে ওনারা বুঝতে পারবে যে আমাদের নির্বাচন পদ্ধতিটা সঠিক কাজ করছে কিনা। এটা ট্রায়ালের কথা আমি বলছি। ধন্যবাদ। আর কিছু আছে? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।